হ্যালো অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেকেন্ড আরবানাইজেশন। মোস্টলি এটা দু একবার জিজ্ঞেস করা হয়েছে এই কোশ্চেনটা, এখান থেকে কোশ্চেন এসছে ডাব্লিউবিসিএস হিস্ট্রি অপশনালে। সেই জন্য এই চ্যাপ্টার, এই ছোট্ট একটা টপিক আমরা আজকে কভার করব, রাইট? অনেকের কোয়ারি এসছে যে স্যার আপনি ক্লাসগুলো এত ছোট ছোট কেন করছেন? ছোট ছোট এই জন্য করছি, ক্লাসগুলো যেন ক্রিস্পি হয়, বোরিং যেন না হয়, রাইট? হিস্ট্রি অনেকের কাছে বোরিং সাবজেক্ট, কিন্তু বোরিং সাবজেক্ট লাগলে তো হবে না, সেটাকে ইন্টারেস্টিং করতে হবে, একদম ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে হবে, নিজের মধ্যে ঠিকঠাকভাবে গাঁথতে হবে হিস্ট্রিটাকে। হিস্ট্রি সবকিছুই জিনিস হচ্ছে টাইম লাইন। টাইম লাইন যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, তো আস্তে আস্তে হিস্ট্রি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, রাইট? তো আমরা দেখছিলাম বেদিক এজ দেখলাম, লেটার বেদিক এজ দেখলাম, সেগুলোকে কম্পেয়ার করলাম। এখানে একটা ট্রানজিশনের পিরিয়ড আছে, যেটা মহাজনপদ পিরিয়ডের পরে। 16টা মহাজনপদ ছিল, মহাজনপদের পরে একটা ট্রানজিশন পিরিয়ড হয়েছে। সেই সময়ে আরবানাইজেশন হয়েছিল। ফার্স্ট আরবানাইজেশন কখন হয়েছিল? ফার্স্ট আরবানাইজেশন হয়েছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার সময় একটা শহর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। এবং দ্বিতীয় আরবানাইজেশন, দ্বিতীয় শহর কেন্দ্রিক সভ্যতা কখন গড়ে উঠেছিল? না তো এই ট্রানজিশন পিরিয়ডে, না তো মহাজনপদ থেকে মগধ এম্পায়ার যবে থেকে এস্টাবলিশড হবে, মৌর্য এম্পায়ার যতদিন না অব্দি এস্টাবলিশ হবে, ততদিন অব্দি একটা ট্রানজিশন পিরিয়ড চলছিল। অনেক রাজা, তাদের ডাইনেস্টি এখানে এই সময়কালে প্রতিষ্ঠা হয়েছিল। যেমন হারাঙ্কা ডাইনেস্টি প্রতিষ্ঠা হয়েছিল কার দ্বারা? বিম্বিসার। এরপরে হয়েছিল তোমার শিশুনাগ ডাইনেস্টি হয়েছিল, রাইট? তো একে একে ডাইনেস্টিগুলো আস্তে 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 আসবে, এবং সেখানে আলটিমেটলি মৌর্য এম্পায়ার একটা মেন একটা এম্পায়ার হিসাবে মগধ থেকে উঠে আসবে, রাইট? তো এই সময়কালের মধ্যে কিছু কিছু একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তোমার আরবানাইজেশন। আরবানাইজেশন মানে শহর কেন্দ্রিক একটা সভ্যতা গড়ে উঠেছিল। ফার্স্ট শহর কেন্দ্রিক সভ্যতা কবে গড়ে উঠেছিল? ফার্স্ট শহর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে, 2500 বিসি থেকে 1750 বিসি, 1750 বিফোর খ্রাইস্ট অব্দি, রাইট? এরপরে যখন এই সেকেন্ড অ্যাডভান্সেশনের টাইমটা হচ্ছিল, তখন হয়েছিল কখন থেকে? না, 600 বিসির পর থেকে, মোটামুটি 550 বিসি থেকে মোটামুটি তোমার 330 21 এরকম বিসি অব্দি এই টাইম পিরিয়ডের মধ্যে হয়েছিল। তো এই টপিকটা যাওয়ার আগে আমি কিছু কোয়ারি, কিছু কিছু ছিল, তাদের কোয়ারিটা আমি ক্লিয়ার করে দিই। স্যার নোটস কিভাবে করবো? নোটস এক্সাম বিদ্যা প্ল্যাটফর্মে, এক্সাম বিদ্যা যে অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে, সেখানে পেয়ে যাবে, রাইট? আর কোথায় পাবে? এখন নোটস 2-4 দিন, কিছুদিন হচ্ছে ফ্রিলি অ্যাভেলেবেল করে দিচ্ছি। অনেকের হয়তো হেল্প হচ্ছে এর মধ্যে থেকে। তো ক্ষতি কি আছে? কিছু জনের হেল্প হলে ক্ষতি কি আছে? হোক। তো তাদের ক্ষেত্রে, তাদের সুবিধার ক্ষেত্রে কিছুদিন অ্যাভেলেবেল করে দিচ্ছি। তারপরে যতদূর সম্ভব আমাদের থেকে যতদূর করা সম্ভব আমরা করব। আলটিমেটলি মনে হয় না বেশি দিন করতে পারবো। অ্যানিসেন্টটা পুরোপুরি ফ্রিলি আমি অ্যাভেলেবেল করে দেবো। মেডিকেল থেকে কিন্তু তখন থেকে কিন্তু কোর্সটা কিন্তু তোমাদেরকে পারচেস করে বা নিতে হবে সেখান থেকে। তো তখন সবকিছুই এই এক্সাম বিদ্যা অ্যাপ্লিকেশনের মধ্যেখান থেকে রেগুলেট হবে, রাইট? তো নোটস কিভাবে কিভাবে কেমন বানানো হয়েছে নোটস দেখিয়ে দিই। তার নোটস কেমন বানিয়েছেন দেখিয়ে দিই। নোটস বানিয়েছি একদম রং চঙে নোটস বানিয়েছি। দেখো, নোটস একদম রং চঙে, একদম কালারফুল নোটস বানানো আছে। একদম পুরো তোমার ডিফারেন্সিয়েশন দেখানো হয়েছে, কবে থেকে কবে কি ছিল, তারপরে কি হয়েছে, এভরিথিং পয়েন্ট ওয়াইজ দেওয়া হয়েছে, যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে সুবিধা হয় এবং এখান থেকে কোশ্চেনে অ্যান্সারগুলো পুট করতে ইজি হয়, রাইট? এমনভাবে নোটস বানানো হয়েছে যাতে তোমাদের হিস্ট্রি অপশনালের সাথে সাথে হিস্ট্রি তোমার জেনারেল স্টাডিজে যেন আলাদা করে পড়তে না হয়, রাইট? আমি দেখবে অনেক সময় কোড করে দিই যে এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্সে এসেছে, সেই জিনিসগুলো একটু মার্ক করে নেবে। এতে কি হবে? সুবিধা হবে, আলাদা করে তোমাদেরকে বেশি খাটতে হবে না। হিস্ট্রি অপশনাল নেওয়ার ফায়দা কি? হিস্ট্রি অপশনাল নেওয়ার ফায়দা হচ্ছে প্রিলিমসে মোটামুটি তোমার 50 নাম্বার থাকে, মেন্সে মেন্সে একটা পেপারের অর্ধেক পেপার থাকে, রাইট? এবং তুমি অপশনালে লিখছো, এটাই তো ফায়দা, রাইট? তো এই ফায়দাটা ওঠানোর জন্য যতটা কম কম রিটার্ন অফ ইনভেস্টমেন্টে ওঠানো যাবে ততটাই বেটার আমাদের জন্য, রাইট?
দেখা যাক, এটা হচ্ছে নোটসটা পরে আমি আলোচনা করছি। আমরা চলে যাই লেকচারে, রাইট? লেকচারে যাওয়ার আগে কিছু জিনিস আমি বলে দিই। তোমরা যারা এখনো পারচেস করোনি কোর্স, আমি বলবো পারচেস করে নাও, কারণ মেডিকেল ইন্ডিয়া যখন থেকে শুরু হবে তখন থেকে কিন্তু কোর্সের দাম কিন্তু বেড়ে যেতে পারে, বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। সেরকমই কিন্তু নোটিশ আসছে। এখনো অবধি 2,500 টাকা রাখা হয়েছে অনেকের বেনিফিটের জন্য। 2,500 টাকায় হিস্ট্রি অপশনাল কোর্স, গোটা তুমি ইন্ডিয়া খুঁজে নাও, কোনো স্টেটে 2,500 টাকায় মানে দিতে পারবে না, সেরকম কোয়ালিটি কন্টেন্টের সঙ্গে দিতে পারবে না, একমাত্র এক্সাম দিতে পারবে, রাইট? তো শুরু করা যাক। তো সেকেন্ড আরবানাইজেশন শুরু কবে হয়েছিল? আমি তো বললাম সেকেন্ড আরবানাইজেশন শুরু হয়েছিল পোস্ট বেদিক এজ থেকে। পোস্ট বেদিক এজ, এই যে পোস্ট বেদিক এজ থেকে শুরু হয়ে গেছিল। পোস্ট বেদিক এজ কবে থেকে? প্রি আর্লি বেদিক এজ কবে? আর্লি বেদিক এজ হচ্ছে 1500 থেকে 1000 বিফোর খ্রাইস্ট এরা। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এবং লেটার বেদিক কবে থেকে শুরু হয়েছিল? লেটার বেদিক শুরু হয়ে গেছিল 1000 থেকে 1000 বিসি থেকে 600 বিসি, 1000 বিসি থেকে 600 বিফোর ক্রাইস্ট এরা অব্দি, রাইট? তো মেইন যেটা ক্যারেক্টারিস্টিক্স দেখবো এই এর ট্রাইবাল চিফডমস গুলো, আমি তো বলেছিলাম তোমাদেরকে আগের লেকচারে, মেইন কাহানি শুরু হচ্ছে আরিয়ানদের থেকে, আর্যদের থেকে মেন কাহানি শুরু হচ্ছে। এটা ধরো যদি ইন্ডিয়ান পেনিনসুলা হয়, আরিয়ানরা ম্যাক্স মুলারের মতে আরিয়ানরা এসেছিল থেকে সেন্ট্রাল এশিয়া থেকে প্রথমে বসবাস কোথায় স্থাপন করেছিল না, তো পাঞ্জাব এরিয়া রিসেন্টলি কিছু জায়গা ইন্ডিয়াতে পড়ছে, কিছু জায়গা পাকিস্তানে পড়ছে, সেই সব জায়গাগুলোতে বসবাস স্থাপন করেছিল আরিয়ানরা আর্লি বেদিকে। তারপরে লেটার বেদিকে তারা ট্রানজিশন হয়ে চলে গেল এই গঙ্গা যমুনার দোয়াব রিজনে। কেন না, তো তাদের সারপ্লাস এগ্রিকালচারের জন্য তারা কিন্তু চলে গেল এখানে। এই জায়গাটা অ্যারিড ছিল, সেমি অ্যারিড এরিয়া ছিল, সেই জন্য এখানে সেরকম ভাবে এগ্রিকালচার হতো না। তো এই জায়গাটা আমরা বলতে পারি সপ্ত সিন্ধু এরিয়া থেকে ট্রানজিশন হয়ে চলে গেল গঙ্গা যমুনা এরিয়া অব্দি, রাইট? তো প্রথমে তো বলেছিলাম এগুলো ছিল এইখানে যখন শিফট হয়ে গেল, মানে ছোট ছোট ইউনিট, আর এখানে যখন শিফট হয়ে গেল সেগুলো ছোট ছোট ইউনিট গুলো একসঙ্গে মিলিত হয়ে কি হয়ে গেল? জনপদ, রাইট? তারপর মহাজনপদ কখন শুরু হলো না, তো এই জনপদগুলো এক বা একাধিক জনপদ যখন একসঙ্গে জড়িত হতে লাগলো তখন সেই জায়গাটা হয়ে গেল মহাজনপদ, রাইট? তোমাদেরকে তার অব্দি ক্লিয়ার করে দিয়েছিলাম। তো এবার থেকে ট্রানজিশন হয়ে যাচ্ছে কি ট্রাইবাল চিফডমস গুলো টেরিটোরিয়াল এম্পায়ারে, মানে টোটাল দেখো একটা করে টেরিটোরিয়াল এম্পায়ার তৈরি হয়ে গেছে মহাজনপদে, রাইট? মহাজনপদে কিন্তু টোটাল একটা টেরিটোরিয়াল এম্পায়ার তৈরি হয়ে গেছে 600 থেকে 321 বিসি অব্দি। এর 321-এ মৌর্য এম্পায়ার এসেছিল। তার আগে কে এসেছিল না, তো হরঙ্কা ডাইনেস্টি পর কে এসেছিল? শিশুনাগ। তারপর নন্দ ডাইনেস্টি। একে একে সব ডাইনেস্টি আসার পরে নন্দ এসেছিল। নন্দর পর এসেছিল কে না, তো মৌর্য এসেছিল, রাইট? আমরা এই জিনিসগুলো এই হরঙ্কা থেকে নন্দ ডাইনেস্টির মধ্যে কি কি ট্রানজিশন সেকেন্ড আরবানাইজেশন করেছিল সেই সব জিনিসগুলো দেখবো, রাইট? ওকে, পুরো জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে ধরো ইন্ডিয়ান ম্যাপ, এটা একটা রাফট অফ ইন্ডিয়ান ম্যাপ আঁকা হলো। তো
এখানে যদি আমি দেখি ম্যাক্স মুলারের মতে কোথা থেকে এসেছিল, ম্যাক্স মুলারের মতে এসেছিল মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি হচ্ছে আরিয়ানদের অরিজিন যদি দেখি, তো আরিয়ানরা কোথা থেকে এসেছিল না, তো আরিয়ানস সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়া থেকে আরিয়ানরা কিন্তু এসেছিল। কোথায় কতদূর অব্দি এসেছিল না, তো এই জায়গাটা পড়ছে দেখো পাঞ্জাব রিজন পড়ছে, এখানে আমাদের ইন্ডিয়ান পাঞ্জাব পড়ছে, আর এইখানে দেখবে একটা জায়গা পড়ছে সেটা হচ্ছে কি অমৃতসর ওই পারে কি লাহোর পড়ছে, লাহোর। এখানে অমৃতসর পড়ছে ইন্ডিয়ার মধ্যে, এদিকটা পড়ছে লাহোর, একদম কাছাকাছি। বলে না ওয়াঘা বর্ডার নাম শুনেছে হয়তো। তো এই এই জায়গাটা পড়ছে কিন্তু পাঞ্জাব। তো আরিয়ানরা প্রথমে সেন্ট্রাল এশিয়া থেকে বাই ডিফল্ট এখানে কিন্তু এসেছিল তারা, রাইট। এই এরিয়াতে কি কি নদী আছে, সপ্ত সিন্ধু, হ্যাঁ সিন্ধু, তারপর কি চেনাব, রবি, বলো এইগুলো মানে ঋগ্বেদে যেসব নামগুলো মেনশন করা আছে সেগুলো কিন্তু জানতে হবে আস্তে আস্তে, রাইট। সেগুলো আমি ক্লিয়ার করিয়ে দেবো। সিন্ধু, ইন্ডাস, কি সতলুজ, বীজ, রবি, চেনাব আর ঝিলাম, রাইট। সপ্ত সিন্ধু এবং সরস্বতী, টোটাল 7টা সিন্ধু এবং আরো তার সপ্ত সিন্ধু রিজন এটাকে বলছে, রাইট। তো সেই সপ্ত সিন্ধু রিজনে কিন্তু প্রথম আরিয়ানরা এসেছিল। আর আমাদের এখান থেকে উত্তরাখণ্ড আছে, উত্তরাখণ্ডের এই জায়গা থেকে এখানে কি আছে মানসারবার, এই জায়গাটা হচ্ছে গোমগুহার এখান থেকে কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি। ওরা দেখলো এই জায়গাটা সেমি এরিড রিজন, মানে সেরকম ভাবে চাষবাস হয় না, শুকনো জায়গা, খুব একটা ভালো চাষবাস হয় না। তখন পাঞ্জাব রিজন অতটা উন্নত ছিল না এগ্রিকালচারের দিক থেকে। তারা দেখলো যে এখানে রিজনটা হচ্ছে না, এখানেও তারা আর্লি বেদিকে এখানে তারা ঋগ্বেদ অলরেডি লিখে নিয়েছে। লিখে দেওয়ার পর দেখছে যে এই রিজন থেকে আমাদের আরেকটু ডেভেলপড জায়গায় যেতে হবে, যেখানে আমাদের চাষবাস হবে, আমাদের ক্যাটেল রিয়ারিং করানো যাবে, এভরিথিং ফেসিলিটিস যেন থাকে। তো এরকম জায়গা কোথায় আছে না, তো তারা আস্তে আস্তে এদিকে ট্রানজিশন হতে লাগলো, আস্তে আস্তে এদিকে যাওয়ার সময় দেখলো যে এই জায়গাটা গঙ্গা যমুনা এবং তোমার গঙ্গা যমুনা এই যে দোয়াব বা এই জায়গাটা গঙ্গা যমুনার আশেপাশে এই যে এরিয়াগুলো মোটামুটি বসবাসের আমরা যেরকম উপযুক্ত খুঁজছিলাম সেই উপযুক্ত কিন্তু জায়গা কিন্তু বটে এগুলো, রাইট। এখানে তারা আস্তে আস্তে ট্রানজিশন হয়ে এখানে আস্তে আস্তে বসবাস শুরু করে লেটার বেদিকে। এখানে যখন বসবাস শুরু করেছিল তখন কত সময় খ্রিস্টাব্দে ছিল, 1500 BC থেকে 1000 বিফোর ক্রাইস্ট এরা। আর এখানে যখন বসবাস শুরু করলো তখন কত ছিল না, তো 1000 থেকে 600 বিফোর ক্রাইস্ট এরা। এইখানে কি লিখেছিল না, তো ঋগ্বেদা লিখেছিল। আর এখানে কি কি লিখলো, সামবেদা, যজুর্বেদা আর অথর্ববেদা। আর কি কি লিখলো, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, আর কি লিখলো, সংহিতা, রাইট। তো বেদের 4টে অঙ্গ এখানে, এটা কিন্তু WBCS এসছে বারবার, মেন্স এসছে, রাইট। তো আর এটাও কিন্তু এসছে উপনিষদ কবে লেখা হয়েছিল, এই যে উপনিষদ এটাও কিন্তু এসছে। এখানে অনেকগুলো কোশ্চেন ফেসেছে এইটুকুর মধ্যে, তো রাইট। উপনিষদ লেখা হয়েছিল কবে, 600 BC থেকে। আর একটা জিনিস হয়েছিল এই সময়ের মধ্যে, দুটো রিলিজিয়নের প্রাধান্য পেয়েছিল, একটা হচ্ছে জৈনিজম, একটা হচ্ছে বুদ্ধিজম। তাদের অরিজিন হয়েছিল এখান থেকে, দুটো রিলিজিয়ন, একটা হচ্ছে জৈনিজমের 24th তীর্থঙ্কর কে ছিল না, তো মহাবীর জৈন। আর প্রথম কে ছিল না, তো ঋষভনাথ ছিল ফার্স্ট, মহাবীর জৈন ছিল 24th। ওকে। আর কে ছিল না, তো গৌতম বুদ্ধা। গৌতম বুদ্ধার জন্ম কত সালে হয়েছিল, 563 বিফোর ক্রাইস্ট এরা, রাইট। তো এই গৌতম বুদ্ধ কি করেছিল না, তো বুদ্ধিজম,
বুদ্ধিজম বুদ্ধিস্ট বুদ্ধিজম যে টুডে যে রিলিজিয়ানটা আছে সেই রিলিজিয়নের প্রতিষ্ঠা করেছিল, রাইট? তো এই সময়ের মধ্যেই কিন্তু সবকিছু ঘটনা ঘটছে। কেন কেন ঘটছে এই সময়? আরো আগে তো ঘটতে পারতো, আরো পরে তো ঘটতে পারতো, কারণ এই সময়টা তাদের কাছে সারপ্লাস এগ্রিকালচারাল প্রোডাকশন ছিল, যাতে তাদের খাবার দাবার দিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হয় না, তারা অন্য কাজে যেন মগ্ন হতে পারে। সেই জন্য কিন্তু এই সময়টা ছিল আইডিয়াল সময়। যখন গ্রামে মানে ধরো আলটিমেটলি দেখো আজকের ডেটে গ্রামে তুমি চাষবাস করছো, হঠাৎ করে তোমার কাছে চাষবাস করে ভালো একটা খাবার দাবারের যোগান হতে লাগলো, পয়সা ভালো ইনকাম করতে লাগলো, তুমি কি ভাবলে শহরে একটা বাড়ি বানালে কেমন হয়? সেম কন্ডিশন কিন্তু এখানে চলে এসেছিল। এই যে গ্রাম, এই যে নদীর ধারে ধারে এগুলো তো আগে গ্রাম ছিল, তো গ্রামগুলো আস্তে আস্তে যখন সারপ্লাস প্রোডাকশন হতে লাগলো, আস্তে আস্তে লোকজন আরো বাড়তে লাগলো, এই আশেপাশে দেখে আরো লোকজন চলে এলো এখানে, এই এরিয়াগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো, বড় হয়ে একটা মহাজনপদ তৈরি হলো, রাইট? সেই ঘটনাই কিন্তু ঘটছে। এবার স্লাইডে যায়, কি বলছে না, তো এই সময়টাকে নিয়ে যদি বলি, এই সময়টা তিনটে আমরা জিনিস লক্ষ্য করব। একটা হচ্ছে সোশিও ইকোনমিক কি কি চেঞ্জেস এসেছিল এই সময়টা, তার জন্য আরবানাইজেশন হয়েছিল, কি কি ইকোনমিক চেঞ্জেস এসেছিল তার জন্য আরবানাইজেশন হয়েছিল, এবং কি কি পলিটিক্যাল চেঞ্জেস এসেছিল তার জন্য সেকেন্ড আরবানাইজেশন হয়েছিল। অ্যাকচুয়ালি কেন হয়েছিল সেকেন্ড আরবানাইজেশন, সেই জিনিসগুলো আমরা পড়বো। তিনটে ফ্যাক্টর, কি সোশিও রিলিজিয়াস, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ, আর একটা কি পড়বো না তো ইকোনমিক ফ্যাক্টর। তার জন্য সেকেন্ড আরবানাইজেশন হয়েছিল। হচ্ছে what are the second urbanization? Second urbanization কি? মেনলি দ্য রিবার্থ অফ সিটি লাইফ। ফার্স্ট সিটি লাইফ কোথায় হয়েছিল? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা। রিবার্থ আবার জন্ম হয়েছে, পুনর্জন্ম হয়েছিল সিটি লাইফের কোথায়? গ্যাঞ্জেটিক প্লেন্সে। গ্যাঞ্জেটিক প্লেন্স মানে হচ্ছে গঙ্গার এবং তার উপনদীর আশেপাশে, রাইট? আফটার দ্য ফল অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ফার্স্ট আরবানাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল ফার্স্ট আরবানাইজেশন, তারপরে কোথায় হয়েছিল না দ্য গ্যাঙ্গেটিক্স প্লেন্সে কিন্তু সেকেন্ড আরবানাইজেশন হয়েছিল। কি বলছে টাইম পিরিয়ড কোন সময়টা? সেকেন্ড 6th সেঞ্চুরি বিসিই, দ্য এজ অফ বুদ্ধা। এজ অফ বুদ্ধা বললাম না, 563 বিসি বিফোর ক্রাইস্ট এরাতে তো বুদ্ধার জন্ম হয়েছিল। তো এই 563 এই সময়টা বলে 6th সেঞ্চুরি বিসি বলে। তো সেই 6th সেঞ্চুরি বিসিতে সেকেন্ড আরবানাইজেশন হয়েছিল। কোর শিফট কিভাবে শিফট হয়েছিল, ট্রানজিশন কি কি হয়েছিল, গ্রামের জীবন থেকে শহরের জীবনের ট্রানজিশন কি কি হয়েছিল? ট্রানজিশন ফ্রম এ রুরাল প্যাস্টোরাল সোসাইটি। প্যাস্টোরাল মানে গ্রামের এই যে ক্যাটেল রেয়ারিং, তারপর প্রিমিটিভ টাইপ এগ্রিকালচারাল জিনিসটাকে বলছে প্যাস্টোরাল সোসাইটি, মানে এই ক্যাটেল রেয়ারিং এইসব জিনিসগুলো বলছে প্যাস্টোরাল। এই সোসাইটি থেকে টু এ সারপ্লাস প্রোডাকশন। প্যাস্টোরাল থেকে প্রিমিটিভ টাইপ এগ্রিকালচারাল থেকে একটু অ্যাডভান্স টাইপ এগ্রিকালচার, প্রিমিটিভ টাইপ এগ্রিকালচার থেকে একটু সারপ্লাস টাইপ এগ্রিকালচার হলো, একটু মডার্ন এগ্রিকালচার হলো, যার ফলে অতিরিক্ত শস্য ভাণ্ডার উৎপন্ন হতে লাগলো, তার জন্য হয়েছিল। আর কেন হয়েছিল? আরবান সিভিলাইজেশন। আস্তে আস্তে সেই জায়গাগুলোতে লোকজন ভর্তি হতে লাগলো, একে একে বললাম তো তোমরা, একটা যখন বাড়ি হতে লাগবে তার আশেপাশে আরো লোকজন এসে সেই জায়গাটা একটা জমজমাট একটা পাড়া তৈরি করে, মহল্লা তৈরি করে, সেই জিনিসটাই কিন্তু হয়েছিল। আর কি হচ্ছে জিওগ্রাফি, দ্য ফোকাস শিফটেড ফ্রম দ্য নর্থ ওয়েস্ট বললাম ইন্ডিয়া এবং পাকিস্তানের পাঞ্জাব রিজন থেকে শুরু হয়েছিল, কত দূর অব্দি? পাঞ্জাব রিজন সপ্ত সিন্ধু এরিয়া থেকে মিডিল অফ দ্য গ্যাঞ্জেটিক বেসিন, মগধা, কাশি, কোসালা মানে কোথায়, কোন জায়গা টুডে? কাশি, কোসালা মানে হচ্ছে লিচ্ছিবি জায়গাটা পড়ছে, লিচ্ছিবি, কাশি, লিচ্ছিবি ক্লাস। কাশি ছিল বেনারস, মগধা মানে হচ্ছে টুডে রাজগীর, গয়া, রাইট? এই জায়গাতে কিন্তু এসেছিল, মানে সপ্ত সিন্ধু এরিয়া থেকে এই এরিয়া থেকে চলে এসেছিল কোথায়? এই জায়গাগুলোয়। ওকে, প্যাস্টোরাল সোসাইটি থেকে
মডার্ন এগ্রিকালচার হলো রুরাল এগ্রিকালচার থেকে আরবান সোসাইটি তৈরি হলো, রাইট? ইকোনমিক ড্রাইভার্স মানে ইকোনমিক ফ্যাক্টর কি কি ছিল এই ইয়ের জন্য, তোমার এই সেকেন্ড আরবানাইজেশন ঘটানোর জন্য ইকোনমিক ফ্যাক্টর কি কি ছিল? না তো আয়রন টেকনোলজি, মেইন জিনিস হচ্ছে আয়রন টেকনোলজি। লোহার ব্যবহার হতে লাগলো, লোহার ব্যবহার জানতে লাগলো যখন সাউথ কর্ণাটকার সঙ্গে যখন কানেক্ট হতে লাগলো আস্তে আস্তে, তো সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আয়রন উত্তোলন শুরু হলো। সেই আয়রনের টেকনোলজির ইউজ তারা শুরু করতে লাগলো অ্যাজ অ্যাক্সেস টু ক্লিয়ার ডেন্স ফরেস্ট। এই যে গঙ্গা যমুনার এই এরিয়াটা ডেন্স ফরেস্ট ছিল, বাঘেলখান্ড বুন্দেলখান্ড এই এরিয়াগুলো অ্যাকচুয়ালি ডেন্স ফরেস্ট এখনো আছে। যদি মধ্যপ্রদেশ ছত্তিশগড় যাও বা তোমার ঝাঁসির জায়গাগুলোতে যাও, তাদের প্রচুর পরিমাণে এখনো ফরেস্ট আছে। তো সেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি আগেও কিন্তু গঙ্গা যমুনার ওই দোয়াব এরিয়াটা বা গঙ্গা যমুনা বা গঙ্গেটিক প্লেন্সে কিন্তু প্রচুর পরিমাণে ফরেস্ট ছিল। সেই ফরেস্টগুলো কিন্তু ক্লিয়ার করলো আস্তে আস্তে, কেটে মেটে সব সাফ করলো। কার দ্বারা? না তো আয়রন টেকনোলজির অ্যাক্সেস দ্বারা, রাইট? এবং ডিপ থ্রিলিং, আয়রনের জন্য খুব ভালো চাষা, এই যে নাঙল চষা বলে না, নাঙলটা কিভাবে তৈরি হলো? আয়রনের দিয়ে তৈরি হলো, যাতে খুব ডিপলি চাষগুলো তৈরি হতে লাগলো। অ্যাডভান্স মডার্ন টেকনোলজি ইউজ হতে লাগলো, আয়রনের ইউজ হতে লাগলো, মানে মডার্ন টেকনোলজি এগ্রিকালচারে ইউজ হতে লাগলো। আর কি হতে লাগলো? এগ্রিকালচারাল সারপ্লাস আগে ছিল যতটা উৎপাদন করতো ততটাই খেয়ে নিত। মডার্ন টেকনোলজি হলো এগ্রিকালচার, তার জন্য বেশি পরিমাণে প্রোডাকশন হতে লাগলো। মাস্টারি অফ প্যাডি ট্রান্সপ্লান্টেশন জিনিসটা কি? আজকের ডেটেও দেখবে ট্রান্সপ্লান্ট করা হয় প্যাডিকে। এখানে দেখবে ধানের বীজ প্রথমে এই জায়গায় ছড়ানো হয় একটা জমিতে, ধানের বীজ এখানে ছড়ানো হয় হালকা আগে চষে দিয়ে, জমিটাকে চষে দিয়ে এখানে ধানের বীজ ছড়ানো হয়, রাইট? ধানগুলো একটু বড় হয়ে গেলে তখন হালকা হালকা দেখবে বৃষ্টি হতে লাগে ওই সময়টা। ধানগুলো একটু বড় হতে লাগলে একটা নতুন জমিতে এই ধানগুলো মানে ধানের চারাগুলো যেটুকু ছোট ছোট চারা গাছ হবে সেগুলো কিন্তু এক জায়গায় আঁটি বেঁধে কিন্তু রাখা হয়। নতুন জায়গাটা আগে থেকে হাল চষে জায়গাটাকে রেডি করা হয়। রেডি করানোর পর এখানে দেখবে এরকম লাইন বাই লাইন এগুলো কিন্তু ধানগুলো কিন্তু পোঁতা হয় আলাদা করে। পরে না ধান পুঁততে যাব, সেই কনসেপ্টটা কিন্তু এই ট্রান্সপ্লান্টেশন, প্যাডি ট্রান্সপ্লান্টেশনটাই হচ্ছে কিন্তু ধান পুঁততে যাবর ঘটনা, রাইট? ম্যাসিভ ফুড প্রোডাকশন, তার জন্য কি হতে লাগলো? এখানে তো একদম পাশাপাশি ছিল, একদম কিন্তু একদম এত ঘন, তার জন্য কিন্তু ভালো প্রোডাকশন হতো না। যখন এগুলোকে রেগুলারলি আলাদা আলাদা করে ধানগুলোকে আলাদা জায়গায় আলাদা রোতে আলাদা কলমে যখন পোঁতা হতে লাগলো, তখন কিন্তু এক্সট্রা প্রোডাকশন হতে লাগলো। এইটুকু মানে এইটুকু জায়গার ধানের চারা আরো 5টা কিন্তু জমিতে হতে লাগলো, তার ফলে প্রোডাকশন বেশি হতে লাগলো, রাইট? আর কি হতে লাগলো? না তো মনিটাইজেশন, ইন্ট্রোডাকশন অফ পাঞ্চ মার্ক কয়েন। প্রথম যে কয়েনের কনসেপ্ট এসেছিল সেটা কিন্তু পাঞ্চ মার্ক কয়েন এসেছিল এই সময়ে, রাইট? তারপরে আস্তে আস্তে কারসাপনা কয়েন এলো মৌর্য যুগে, কারসাপনা কয়েনের পর গোল্ড কয়েন এলো। ট্রানজিশন কিন্তু আস্তে আস্তে কয়েনেরও কিন্তু হতে লাগলো। এই পাঞ্চ মার্ক কয়েন কি লার্জ স্কেল ট্রেডের জন্য ইউজ হতে লাগলো, ওকে? আর কি স্পেশালাইজেশন, রাইজ অফ ক্রাফটসম্যানশিপ এবং প্রফেশনাল গিল্ডস। যখন অতিরিক্ত সারপ্লাস প্রোডাকশন হতে লাগলো, অটোমেটিক ইকোনমি কিন্তু আস্তে আস্তে চলা শুরু করলো। তাতে কি কেউ চাষাবাদ করতে লাগলো, কেউ আলাদাভাবে ক্রাফট তৈরি করতে লাগলো, হ্যান্ডিক্রাফটসের জিনিস তৈরি করতে লাগলো, যাতে কি বাটার সিস্টেমে, হ্যাঁ, কারো কাছে ধরো ধান আছে, সে একটা মূর্তি, অন্য একজন মূর্তি বানিয়েছে, সে মূর্তিওয়ালা ধান নিল আর এই ধানওয়ালা মূর্তি নিল, বাটার সিস্টেমে গিভ অ্যান্ড টেক পলিসিতে কিন্তু বাটার সিস্টেমে কিন্তু তোমার ইকোনমি চলতে লাগলো, রাইট? ইকোনমিক দিকটা কিন্তু হয়ে গেল। এর জন্য কিন্তু ইকোনমিক এই ফ্যাক্টরের জন্য কিন্তু সেকেন্ড আরবানাইজেশন ঘটেছিল। আর কি বলছে? মেটেরিয়াল কালচার এবং আর্কিওলজিক্যাল ফ্যাক্টস। কি মেটেরিয়াল কালচার ঘটেছিল, মানে কালচারাল কি ফ্যাক্টস ঘটেছিল, কালচারাল কি ট্রানজিশন ঘটেছিল, তার জন্য। না তো NBPW, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার।
আজকে যদি তুমি আম্বানির বাড়িতে খেতে যাও, দেখবে খুব সুন্দর, খুব হাইলি, মানে খুব দামি প্লেটে তোমায় খেতে দেবে। আবার একজন গরিবের বাড়িতে খেতে যাও, দেবে তার কাছে কিন্তু অত মতো সামর্থ্য নেই, তার সামর্থ্য অনুযায়ী যেটুকু সম্ভব সেটুকু তার মধ্যে খেতে দেবে। তো এই হাই এন্ড গ্লসি পট্রি কাদের কাছে হতে লাগলো? যাদের কাছে প্রচুর পরিমাণে সারপ্লাস প্রোডাকশন হতে লাগলো, তারা অন্যান্য জিনিসের কাছে বিনিময়ে, সেই বিনিময় প্রথা বাটার সিস্টেমের মাধ্যমে হাইলি ডেকোরেটেড জিনিস কিনতে লাগলো। তারা কিন্তু বড় লোকের শ্রেণীতে পরিণত হলো, আস্তে আস্তে রিচ ক্লাসে পরিণত হলো। তো তারা কিন্তু আস্তে আস্তে এই আরবান এলাইট, এই যে এলাইট মানে বড় লোক, মানে ধনী লোক, বড় লোক মানে ধনী লোক। তো এই ধনী লোকেরা কিন্তু একদম পলিশড, হাইলি, একদম খুব দামি জিনিসে কিন্তু ব্যবহার করতো। সেই দামি জিনিসটা কি ছিল না? নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার, পলিশড একদম খুব সুন্দর পলিশড ওয়্যার, পলিশড মানে পটরি কিন্তু ইউজ করতে লাগলো। আর কি ছিল ঘরের মধ্যে? রিং ওয়েলস, কুয়া ছিল এরকম, কুয়া বলে, কুয়া বা কুয়া বলে এটা, রাইট? ঘরের মধ্যে অ্যাডভান্স স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ফান্ড, ওয়াটার ম্যানেজমেন্ট, ঘরের রেগুলার জলের ব্যবহার হতে লাগলো। কোথা থেকে পাবো? না তো ভূগর্ভস্থ জল উপরে তোলার জন্য না তো ওয়েল খনন করা হতে লাগলো, মানে কুয়ো খনন করা হতে লাগলো। ফর্টিফিকেশন হতে লাগলো। গঙ্গা যমুনার এই জায়গাগুলো তো অনেকগুলো চলে এসেছিল, তো অনেকগুলো মহাজনপদ শুরু হয়েছিল। তো এই মহাজনপদের জন্য একে অ্যাটাক না করে, এই মহাজনপদের জন্য একে অ্যাটাক না করে, তার জন্য কিন্তু ফর্টিফিকেশন শুরু হলো, রাইট? এভিডেন্স অফ ম্যাসিভ স্টোন অ্যান্ড উডেন ওয়ালস। ফর্টিফিকেশন শুরু হলো যাতে বাইরের লোকজন যাতে অ্যাটাক করতে না পারে। আর কি শুরু হলো? টেরাকোটা আর্ট, পোড়া মাটির শিল্প, টেরাকোটা আর্ট শুরু হলো। আজকে যদি তুমি বাঁকুড়া, বীরভূম, তোমার বর্ধমানের কিছু এরিয়া, পুরুলিয়ার এরিয়া, মেদিনীপুর এরিয়া যদি যাও, সেখানে কিন্তু তুমি টেরাকোটা আর্ট দেখতে পাবে। হ্যাঁ, না তো কেন? না তো এই জায়গায় একটা মার্কেট তৈরি হয়ে গেল, ওই টেরাকোটা জিনিসের একটা ডিমান্ড বাড়লো, তার জন্য মার্কেট তৈরি হলো। এই জন্য অনেক মানুষ সেই টেরাকোটা জিনিস তৈরির জন্য, তৈরির কাজে লেগে পড়লো, ক্রাফটসম্যানশিপ হিসাবে লেগে পড়লো, রাইট? এই ধরনের কিন্তু ইকোনমি কিন্তু আস্তে আস্তে গড়াতে লাগলো। ইকোনমি মানেটা কি? ইকোনমি মানে হচ্ছে মানি রিটার্ন আস মানি, গিভেন আস মানি, মানে মানিটাকে সার্কুলেশন করাই হচ্ছে ইকোনমির মেন কাজ। মানি টেকেন বাই মানি, গিভেন বাই মানি। মানির সার্কুলেশন হচ্ছে, একদম বাংলা ভাষায় বলছি, গান্ধীর সার্কুলেশন, মহাত্মা গান্ধীর সার্কুলেশনটাই হচ্ছে ইকোনমি ইন্ডিয়ার কনটেক্সটে, রাইট? আর কি বলছে? সোশিও কালচারাল এভলিউশন কি? সোশিও কালচারাল কি ফ্যাক্টর ছিল তার জন্য সেকেন্ড আরবানাইজেশন হয়েছিল? সোশিও কালচারাল ফ্যাক্টর যদি আমরা দেখতে যাই না, তো রিলিজিয়াস প্রোটেস্ট, রাইজ অফ জৈনিজম, বললাম তোমাদেরকে জৈনিজম শুরু হয়েছিল এই সময়, বুদ্ধিজম শুরু হয়েছিল। জৈনিজম পপুলার হয়েছিল কার দ্বারা? না তো মহাবীরের দ্বারা। মহাবীর অ্যাজ 24th তীর্থঙ্কর, এটা ইডাব্লিউসি আছে। বুদ্ধিজম অরিজিনেটেড বাই গৌতম বুদ্ধা, রাইট? তো এই ব্রাহ্মণিকাল যে একটা আপার কাস্ট ডমিনেন্স ছিল, সেই জিনিসটাকে খতম করার জন্য কিন্তু বুদ্ধিজম এবং জৈনিজম শুরু হয়েছিল। আজকে ডেটে তুমি যদি দেখো, আদানিকে দেখো, গৌতম আদানি চিফ হচ্ছে গৌতম আদানি। গৌতম আদানি কি জাতিতে? কি জাতিতে? হচ্ছে জৈন। জানতে না বোধ অনেকে, বলবো যে স্যার ওখানেও কিন্তু আপনি জৈনিজম বুদ্ধিজম কন্টেক্সট ঢোকাচ্ছেন। একটা জিনিস এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি। গৌতম আদানির কাছে টাকা আছে ধরো, তার উপর ধরো না তো বললো, একজন পুরোহিত এসে বললো যে আমি যেরকম বলবো সেরকম করতে হবে। গৌতম আদানি শুনবে? বলে ভাগ এখান থেকে। আলটিমেটলি সেই জিনিসটাই হয়েছিল ওখানে। ট্রেডিং এবং ইকোনমি কিন্তু সার্কুলেশন চলতে লাগলো। কিছু শ্রেণী হাতে মানুষের কাছে কিন্তু পয়সা চলে এলো, মানি চলে এলো, সারপ্লাস প্রোডাকশন চলে এলো, তারা এলিট ক্লাস হিসাবে উঠে এলো। তারা কি ব্রাহ্মণিকাল অর্ডার কি মেনে চলবে? মেনে চলবে না। তারা বললো আমাদের আলাদা ধর্ম চাই।
আমরা আলাদা ধর্মতে সামিল হতে থাকবো, যেখানে ব্রাহ্মণিক্যাল কোনো অর্ডার থাকবে না, যেখানে ব্রাহ্মণদের কোনো ডমিনেন্স থাকবে না, আমরা ফ্রি হ্যান্ডলি কাজ করতে পারবো। সেই জন্য কিন্তু জৈনিজম এবং বুদ্ধিজম পপুলার হয়েছিল, রাইট? আর কি বলছে, এই যে রিচুয়ালিস্টিক ব্রাহ্মণিজম বলে দিয়েছে এখানে, অল্টারনেটিভস টু রিচুয়ালিস্টিক ব্রাহ্মণিজম। ব্রাহ্মণিজমের যে ডমিনেন্সটাকে সেটাকে শেষ করা হয়ে গেল জৈনিজম এবং বুদ্ধিজম আসার ফলে, রাইট? আর কি বলছে, আরবান এথিক, নিউ রিলিজিয়াস সাপোর্টেড ট্রেড, নন ভায়োলেন্স অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি। নতুন রিলিজিয়ান জৈনিজম বুদ্ধিজম যখন উৎপন্ন হলো, তারা বললো যে না, ইয়ে করা যাবে না, নন ভায়োলেন্স, একদম কোনো ইয়েতে আমরা বিশ্বাসী নই। তো তখন দেখলো যে আরো যারা কমন পিপল দেখলো, হ্যাঁ ঠিকই বলছে, কোনো কুপ্রকৃতি করতে গেলে সাধারণ মানুষই মরছে, ব্রাহ্মণরা তো মরছে না, রাজারা তো মরছে না, ক্ষতি কাদের হচ্ছে, কমন পিপলে হচ্ছে। সেই জন্য একটা আরবান এথিক্স তৈরি হলো একটা আরবান, যে হ্যাঁ আমরা সোশ্যাল ইকুয়ালিটিতে বিশ্বাসী, আমরা সবাই সমান, আমাদের মধ্যে কেউ বড় বা গরিব নেই, আমরা কিন্তু সবাই সোসাইটাল পার্সপেক্টিভে আমরা কিন্তু সবাই সমান, রাইট? আর কি বলতে লাগলো, হয়তো ভ্যালুস দ্যাট সুটেড দ্য মার্চেন্ট, এই যে এই ভ্যালুসগুলো, নন ভায়োলেন্স একটা ভ্যালু, সোশ্যাল ইকুয়ালিটি, এই ভ্যালুসগুলো জৈনিজম এবং বুদ্ধিজমের এইসব ভ্যালুসগুলো মানে কি না, তো মার্চেন্টরা কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু অ্যাডপ্ট করতে লাগলো, যে হ্যাঁ আমরা তো শুধু বিজনেসের জন্য বিজনেস করব, তো আমরা খুনি মারাপিটে আমরা কেন জড়াবো, না জড়াবো না। তার কি বলে, মিডিল ক্লাস রাইস অফ দ্য সেটিস, ইয়ে দেখেছ খট্টা মিঠা, আরে অক্ষয় কুমারের, রাজপাল যাদব বলে না সেঠজি, হ্যাঁ সেই সেঠজি বলবে না, সেই রঙের দোকানে বসে, যে তেরি মা মর গই না তেরি বেহেন মর গই তেরি, ও বলবে যে আমার বোনের বিয়ে, আমার টাকা দরকার, ও বলবে আমার মা মারা গেছে তার জন্য আমার টাকা দরকার, বলবে হ্যাঁ তেরি বেহেন মর গই, তেরি মা কি শাদি হ্যায়, এরকম বলবে না। সেই সেট সেই সেট, একজন পয়সা মানে মানি মানি অথরাইজড পার্সন এর কিন্তু উত্থান হলো, কি ওয়েলদি মার্চেন্ট, তারা চলে গিয়েছিল ওয়েলদি মার্চেন্ট, হু বিকাম দ্য প্রাইমারি প্যাট্রনস অফ দ্য আর্টস অ্যান্ড নিউ ফেথস। তারাই কিন্তু এই বুদ্ধিজম এবং জৈনিজমকে কিন্তু আপহেল্ড করতে লাগলো। আর কি বললো, বার্ন অফ ফ্লুইডিটি, আরবানাইজেশন ফলোড ফর মোর সোশ্যাল মোবিলিটি দেন রুরাল ট্রাইবাল। এই আরবানাইজেশন বার্নাসিসি, আজকের ডেটে তুমি যদি কোনো কলকাতার মতো শহরে যাও বা যে কোনো একটা শহরে যাও, সেখানে কি বলবে যে এই তুই নিচু জাতি, তুই আমার পাশে বসবি না, আমার পাশে বাড়ি করবি না, এরকম বলে না। তুই অন্য কাস্টের, তুই অন্য জাতির, তুই আমাদের পাশাপাশি বসবি না, থাকবি না, এরকম বলে না। তুই যখন আরবান একটা আরবান সেন্টার তৈরি হলো, বিভিন্ন জাতি এসে পাশাপাশি বসবাস করতে লাগলো, বর্ণ ফ্লুইডিটি ছিল না, এদিকে এ ব্রাহ্মণ, এ ক্ষত্রিয়, এ শূদ্র, এ জৈন, এ বুদ্ধ সব একসঙ্গে বসে কিন্তু বসবাস করতে লাগলো, রাইট? সেটা কিন্তু রুরাল লাইফে কিন্তু ছিল না। আজকের ডেটেও দেখবে অনেক জায়গায়, অনেক গ্রামে নিচু জাতির মানুষদের কিন্তু ছয় না অব্দি, জল তো খায় না, ছয় না অব্দি ওদেরকে, রাইট? সেগুলো কিন্তু আরবানাইজেশনের ফলে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে দূরে চলে গেল। আর কি, ট্রেড তৈরি হলো, নতুন ট্রেড রুটস তৈরি, কি উত্তর পথ, নর্দার্ন রুট টাক্সিলা টু বেঙ্গল, এখান থেকে ওদের অব্দি নতুন একটা ট্রেড রুটস তৈরি হলো, এটা কি বলতো, উত্তর পথ। আর সাউদার্ন রুট নর্থ ডেকান, এই জায়গাটা একটা তৈরি হলো, এটা কি বলতো না, তো দক্ষিণ পথ। দুটো ট্রেড রুট তৈরি হলো যাতে ব্যবসা বাণিজ্য ফ্লুয়েন্টলি যেন চলে। আর কি আছে, এক্সপোর্ট, কি এক্সপোর্ট হতো না, তো টেক্সটাইল, মহেঞ্জোদারো এজ এ টেক্সটাইল হাব ছিল। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আস্তে 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 এই তোমার বাজ্জি না, বৎস বৎস বলে একটা জায়গা আছে, বৎস টুডে এলাহাবাদ, এটা ছিল একটা টেক্সটাইল হাব। মহাজনপদ বা এই সেকেন্ড আরবানাইজেশনের সময় এইখানে যারা বৎস আছে, বৎস থেকে আমাদের সাউথের এখানে বস্ত্রপত্র এসে ইয়েতে মসলিন টসলিন এসব জিনিস যেত, আইভরি, হাতির দাঁত, প্রিসিয়াস স্টোন অ্যান্ড স্পাইসেস, এদিককার মাল এদিকে যেত, এদিককার মাল এদিকে হতে লাগলো, এক্সপোর্ট ইম্পোর্ট হতে লাগলো। আর কি, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, শ্রেণী গিল্ডস অ্যাক্টেড অ্যাজ ব্যাংক। এখানে ধরো একটা গিল্ডস আছে, এখানে একটা ধরো গিল্ডস আছে, এখানে পয়সা জমা নিত,
কোনো ট্রেডার্স এখানে পয়সা জমা দিত, এখানে এসে সে তুলে নিতে পারতো। টুডে ব্যাংকের মতো সিস্টেম কমপ্লিটলি, রাইট? এগুলো কিন্তু এখানে মানি লেন্ডিং, ধার দেওয়া ইন্টারেস্টের সঙ্গে কিন্তু এসব সিস্টেম কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হতে লাগলো। তার জন্য কিন্তু আরবানাইজেশন হতে লাগলো, রাইট? কি কি আছে না, তো আমরা যদি দেখি, মেন মেটাল কপার বন্ড ছিল লেটার দিকে, কপার বন্ড আস্তে আস্তে আয়রনে শিফট হতে লাগলো, আয়রনে শিফট হতে লাগলো। ইকোনমি কি ছিল আগে? বাটার, ক্যাটেল বেসড। তারপর হতে লাগলো কি মনিটারি কয়েনেজ, বললাম না, পাঁচ মার্কড কয়েন শুরু হলো, পাঁচ মার্কড কয়েন শুরু হতে লাগলো পোস্ট বেদিক মানে আরবান সিভিলাইজেশনে, রাইট? রিলিজিয়ন কি ছিল? স্যাক্রিফিশিয়াল এবং ব্রাহ্মণিক্যাল ডমিনেন্স কিন্তু এখানে ছিল। আস্তে আস্তে কি সেরামিনিক, বুদ্ধিজম এবং মহাবীরা কিন্তু এমার্জেন্স হতে লাগলো, রাইট? আর কি পলিটি ছিল? চিফডম, লেটার বেদিকে জনপদ, জানা এবং জনপদের হেড এই ছিল চিফ। আস্তে আস্তে কি হতে লাগলো? টেরিটোরিয়াল, একটা বড় লার্জ এরিয়ার হেড হতে লাগলো কিন্তু রাজা বা একরাত, রাইট? এই একরাত যে ছিল সে কিন্তু টোটাল এদের কাছে কিন্তু একটা করে আর্মি থাকতো, কমপ্লিটলি একটা করে আর্মি থাকতো, স্ট্যান্ডিং আর্মি, রাইট? Second urbanization laid the foundation of the first great Indian empire. ফার্স্ট গ্রেট ইন্ডিয়ান এম্পায়ার কি ছিল? এম্পায়ার কি ছিল না, তো মৌর্য এম্পায়ার, ফার্স্ট গ্রেট। আস্তে আস্তে আমরা দেখবো কি না, তো হারাঙ্কা ডাইনেস্টি, এরপর কি শিশুনাগ ডাইনেস্টি। এরপর কাকে দেখবো? এরপর দেখবো না তো নন্দ ডাইনেস্টি। নন্দ ডাইনেস্টি ফাউন্ডেড বাই কে? মহাপদ্মানন্দ। বরাবর কিন্তু ডাব্লিউবিসিএস এ জিজ্ঞেস করা হয়েছে। নন্দ ডাইনেস্টির লাস্ট কে রুলার ছিল না, তো ধনানন্দ succeeded by কে? তো succeeded by মৌর্য এম্পায়ার চন্দ্রগুপ্ত মৌর্য উইথ দ্য হেল্প অফ কৌটিল্য। নন্দ ডাইনেস্টি এই তোমার মহাপদ্মানন্দ, তারপর এই ধনানন্দের কোর্ট একটা মানে কোর্টের কিন্তু কোর্টের পার্সন ছিল, মানে রয়্যাল কোর্ট পার্সন ছিল কৌটিল্যের যদি হিস্ট্রি শোনো। কোনো কারণে মতবিরোধ হয় ধনানন্দের সঙ্গে এবং তাই কিন্তু ধনানন্দ বের করে দেয়। তার জন্য তার যে একটা জেদ ছিল যে আমি এই নন্দ ডাইনেস্টিকে খতম করে ছাড়বো, সেই নন্দ ডাইনেস্টি খতম করার জন্য কিন্তু কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে এনেছিল। এই যে ইগো জিনিসটা, যে ব্রাহ্মণিক্যাল ইগোর জন্য অনেক ডাইনেস্টি শেষ হয়ে গেছে। যেমন হচ্ছে ব্রাহ্মণিক্যাল বলো বা মানে তোমার মেডিভেল হিস্ট্রিতেও আমরা দেখতে পাবো যে বাহলাল লোধি কিন্তু বাবরকে ডেকে এনেছিল ইব্রাহিম লোধির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেই জন্য ইব্রাহিম লোধি কিন্তু পরাস্ত হয়েছিল বাবরের কাছে, রাইট? এই যে ইগো জিনিসটার জন্য কিন্তু অনেক যুদ্ধ হয়েছিল এবং পলিটি চেঞ্জ হয়ে গেছিল, পুরো ইন্ডিয়া চেঞ্জ হয়ে গেছিল ইগোর জন্য। তো এই নন্দ ডাইনেস্টি, এই কৌটিল্যের ইগোর জন্য মৌর্য ডাইনেস্টি এসেছিল, বাহলাল লোধির ইগোর জন্য বাবর এসেছিল, মানে মুঘলরা এসেছিল, রাইট? তো একে একে দেখবো এসব ইগোর জন্য কিন্তু অনেক কন্টেস্ট হয়েছিল। তারপর এই যে আলাউদ্দিন খালজি পদ্মাবত যদি দেখো, সেখানে ওই তোমার চিত্তরগড়ের যে একটা প্রিস্ট ছিল, যে পণ্ডিত ছিল, তাই কিন্তু বের করে দিয়েছিল রতন সিং। তার জন্য সেই প্রিস্টের ইগোটাই কিন্তু চিত্তরগড় কিন্তু শেষ করে দিয়েছিল। না তো ওই প্রিস্ট গিয়ে আলাউদ্দিন খলজিকে বললো, তুমি পদ্মাবতীকে দেখেছো, এত সুন্দর দেখতে, হ্যান তেন, ওকে ভুলিয়ে পালিয়ে। আর ও তো ছিল মানে আলাউদ্দিন খলজি এইসব দিকে ইন্টারেস্ট ছিল, গিয়ে চিত্তরগড় অ্যাড করে দেয়। এই ইগোর জন্যই কিন্তু অনেক ডাইনেস্টি বা পলিটিক্স কিন্তু পুরোপুরি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছিল ইন্ডিয়ান কনটেক্সটে। হিস্ট্রি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছিল এই ইগোর জন্য, রাইট? তো ইগো কিন্তু করবে না, ওকে? তো আজকের লেকচার এটুকুই।
পরের লেকচারে আমরা ট্রানজিশন পয়েন্টগুলো দেখবো, আস্তে আস্তে দেখবো। পরের লেকচার তোমার মোস্ট প্রবলি একদিন পরে আসবে, রাইট? কি থাকবে পরের লেকচারে? না তো মৌর্য এম্পায়ার, আজকে তো তোমার সেকেন্ড অ্যাডভাইজেশন করলাম, তো মৌর্য এম্পায়ার করবো পরের লেকচার। মৌর্য এম্পায়ার ইয়ে করবো, এবং একটু একটু আস্তে আস্তে লেন্দি করবো, 1 ঘন্টা করে নিই ক্লাস। ওকে, থ্যাংক ইউ, গুড বাই, সরি, বাই বাই।